ভোরের আলো তখনও ঠিক করে ফোটেনি। ইনচার্জ গোপাল কৃষ্ণ বড়ুয়া টহল দিচ্ছেন কয়লা খনি লাগোয়া অঞ্চলে। সারা রাত এক দফায় কাজ করে বেশ কিছু কর্মী ঘুমোচ্ছে, আর গুটি কয়েকজন ঠুংঠাং শব্দে কাজ করে চলেছে। সরকারের পক্ষ থেকে একটা বড় প্রজেক্ট হাতে আসাতে সময়সূচির কোনো বাঁধন নেই। ভাগে ভাগে প্রায় 24 ঘন্টাই কাজ হচ্ছে। এই ভোরের দিকেই কর্মীরা শিথিল হয়ে পড়ে। কাজ করতে চায় না বলে উনি নিজে এই শিফটে টহল মারতে আসেন। বেলা অবধি টহল দিয়ে ম্যানেজার মিস্টার রায়ের হাতে দায়িত্ব সঁপে দেন। একজন কর্মী মিস্টার বড়ুয়ার পাশে এসে গুড মর্নিং স্যার বলল। মিস্টার বড়ুয়াও তার প্রত্যুত্তরে মর্নিং বললেন। কর্মী তার তামাক খেয়ে লাল হয়ে যাওয়া দাঁতগুলো বের করে একগাল হেসে আবার কাজে মন দিল। এর বেশ কিছুক্ষণ পরে কিছুটা দূর থেকে একটা পুরুষ কণ্ঠে চিৎকার ভেসে এলো। মিস্টার বড়ুয়া কিছুটা চমকে গেলেন। কর্মীরা যে যার কাজ ফেলে সেই চিৎকার লক্ষ্য করে ছুটতে লাগলো। মিস্টার বড়ুয়াও তাদের পেছন পেছন দ্রুত পা চালিয়ে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুটা গিয়ে দেখা গেল এক পাথরের ঢিবির পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে একটা খনির কর্মী, আর তার ঠিক পাশেই একটা লাশ। লাশ দেখে মিস্টার বড়ুয়ার বমি উঠে আসলো। এত ঘৃণ্য, এত নিকৃষ্টভাবে কেউ কাউকে মারতে পারে এ তার কল্পনার অতীত। লাশটির সারা গা ক্ষত বিক্ষত, নাড়িভুড়ি প্রায় বেরিয়ে এসেছে, চোখের দৃষ্টি বিস্ফারিত, আর সেই শূন্য প্রাণহীন দৃষ্টিতে আছে এক নিগূঢ় ভয়, আর কপালে একটা ছোট ত্রিশূলের চিহ্ন আঁকা। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক অংশুদেবের কলমে অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স, মহাদেবের মূর্তি রহস্য। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি খুব ভালো লাগবে। আর এই রকম রহস্য রোমাঞ্চ গল্প যদি আরও শুনতে চান তবে কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু। পঞ্চম সেমিস্টার শেষ, অ্যাসাইনমেন্টসও শেষ। মাত্র 4 দিন আগে মামাবাড়ি গিয়ে ছুটি কাটিয়ে আনন্দ করে আবির গতকাল ফিরেছে, আর আজই চলে এসেছে তার প্রিয় লাইব্রেরিতে। এসেই যেই মুখটা আবির দেখতে চেয়েছিল সেটা কিন্তু দেখতে পায়নি। সেই লাইব্রেরিয়ান ভদ্রলোকটি আজ তার স্থান শূন্য, হয়তো কোথাও বেরিয়েছেন। আবির জানে না সেই ভদ্রলোক কখন ফিরবেন। উনি বলেছিলেন পরে উনি বিক্রম বাগচির সাথে তার পরিচয় করিয়ে দেবেন। আজই সেই মোক্ষম দিন, কিন্তু সেই লোকের পাত্তা নেই। আবির নিজের মনে মনেই বলল, হে ঈশ্বর, সাসপেন্স স্টোরি পড়ে আর শুনেও শান্তি নেই। এবার একজনের সাথে আলাপ করতে গেলেও বুঝি সাসপেন্স থাকা চাই। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অগত্যা আবির অনেকক্ষণ বৃথা অপেক্ষার চেয়ে নিজের ব্যাগ থেকে অগাথা ক্রিস্টির লেখা ডেথ অন দ্য নাইল নোভেলটি পড়তে লাগল। পড়তে পড়তে ও এতটাই ডুবে গেল যে পার্শ্ববর্তী পরিবেশে কি ঘটছে ওর কোনো হুঁশই রইল না। হঠাৎ একটা হাতের স্পর্শে ওর চেতনা বইয়ের পাতা থেকে বাস্তব জগতে ফিরে এলো। চোখ তুলে তাকিয়ে দেখল সেই লাইব্রেরিয়ান ভদ্রলোক ওর কাঁধে হাত রেখে ওকে ডাকছেন। আবির কয়েক সেকেন্ড একটু থমকে থেকে তৎক্ষণাৎ উঠে ভদ্রলোকটির দিকে পরপর প্রশ্ন ছুড়ে দিল। আরে স্যার, এই তো আপনি। আপনাকেই তো এসে সবার আগে খুঁজছিলাম। কোথায় ছিলেন আপনি? এত দেরি হলো কেন ফিরতে আপনার? হ্যাঁ, আর আপনার না আমার সাথে বিক্রম বাগচির পরিচয় করিয়ে দেওয়ার কথা ছিল। কোথায় সে? এনেছেন তাকে? এতগুলো প্রশ্নের পর আবির নিজেই একটু শান্ত হয়ে গেল। মনে মনে ভাবল,
বোধহয় দুম করে এতগুলো প্রশ্ন একেবারে করাটা উচিত হয়নি। বড্ড ছেলে মানুষই হয়ে গেল। ভদ্রলোক কিন্তু বিন্দুমাত্র বিচলিত হলেন না, বরং মুখে সামান্য হাসি রেখেই আবিরের কাঁধে হাত দিয়ে বললেন, ইয়াংম্যান, তুমি অধীর হয়েছ বুঝতে পারছি, কিন্তু সবুরে মেওয়া ফলুক না ফলুক, নিজের মনের ওপর নিয়ন্ত্রণ বাড়ে, এটা কি জানো? আবির কিছুটা লজ্জিত হল। লোকটা আবার বলল, তবে হ্যাঁ, যখন কথা দিয়েছি বিক্রম বাগচির সঙ্গে পরিচয় করাবো, তখন ঠিক করাবো, আর আজই করাবো। আবিরের চোখ আবার উজ্জ্বল হয়ে উঠল। ব্যাস, কি পড়ছিলে? আগাথা ক্রিস্টি? হ্যাঁ, ওই আর কি। বেশ বেশ বেশ, তা আজ তো বিক্রম বাগচির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবই, কিন্তু তার আগে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, করুন। রাজনীতি এবং জনসাধারণের ওপর ধর্মের প্রভাব নিয়ে তোমার কি ধারণা, ইয়ং ম্যান? আবির হঠাৎ করে এমন একটা প্রশ্নের সম্মুখীন হতে হবে তা বুঝতে পারেনি। তবুও সে কিছুক্ষণ ভেবে উত্তর দিল, আসলে কালের নিয়মে প্রথম থেকেই ধর্মকে রাজনৈতিক মহলে একটা বিশেষ স্থান দেওয়া হয়, কারণ ধর্ম নিয়েই নানান ধরনের ঘটনাকে চাগার দিয়ে মানুষের মনে ভালোবাসা আর ঘৃণা তৈরি করা সম্ভব। এই একমাত্র বিষয় যেখানে টাকা পয়সা, লোভ লালসা, প্রেম ভালোবাসা, মনুষ্যত্ব সব কিছু ভুলিয়ে মানুষকে অন্ধ করে রাখা যায়। আর এর থেকে ভালো হাতিয়ার রাজনৈতিক মহলের কাছে কি হতে পারে? বাহ, বেশ বলেছ। তবে তুমি যা বললে তা তো প্রায় সবই নেতিবাচক দিক, ধর্মের ইতিবাচক দিক নেই। হ্যাঁ, নিশ্চয়ই আছে। বিশ্বাস, ভালোবাসা, মনুষ্যত্ব, সহানুভূতি, আস্থা। বেশ, আর প্রশ্ন করছি না। তবে একটা কথা জেনো ইয়ং ম্যান, ধর্মকে বেশিরভাগ মানুষ সঠিক পথে ব্যবহার করে না। করলে আজ পৃথিবীটা হয়তো অন্যরকম হতো। লাইব্রেরিয়ান ভদ্রলোকের এই কথার শেষের সাথে সাথেই বাইরে মেঘ ডাকার শব্দ হলো। আবির লাইব্রেরির জানালাগুলোর দিকে তাকালো। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আবির সামান্য হতাশ হয়ে বলল, এই রে, এ তো আকাশের রূপ দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই বৃষ্টিতে বিক্রমবাবু আসবেন তো? লাইব্রেরিয়ান ভদ্রলোকটি সামান্য হেসে বললেন, তা তো বলতে পারি না হে। আবির বেজার মুখে বসে রইল। তারপর মনে একটা চিন্তা উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সে তৎক্ষণাৎ ভদ্রলোককে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি তো জানেন না বিক্রম বাগচি কখন আসবেন? উনি যতক্ষণ না আসছেন ওনার আর একটা কোনো গল্প কেসের বলুন না। কেসের গল্প তো অনেক আছে, কিন্তু তোমাকে কোনটা শোনাই? যেটা আপনার এই মুহূর্তে মনে পড়ছে সেটাই শোনান। ভদ্রলোক বেশ কিছুক্ষণ মাথা নিচু করে চোখ দুটোকে অর্ধেক বন্ধ করে ভাবতে লাগলেন। তারপর মুখে একটা বাঁকা হাসি এনে বললেন, এর আগের গল্পটা তোমাকে আমি বলেছি কলকাতার মধ্যেকার একটা ঘটনা। আজ যে গল্পটা আমি বলবো সেটা ছিল পশ্চিমবঙ্গের বাইরে। সাল 1982, ঝাড়খণ্ড। মৃতদেহের ছবিগুলো টেবিলের ওপর সাজিয়ে সেগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ভ্রুকুচকে বসে আছেন ঝরিয়া পুলিশ স্টেশনের ইনচার্জ নীতিশ চোপড়া। আর মাঝে মধ্যে মুখ থেকে এমন শব্দ বের করছেন। তার সামনে চেয়ারে বসে আছে ঝরিয়া কয়লা খনির প্রধান গোপাল কৃষ্ণ বড়ুয়া। অনেকক্ষণ এইভাবে সময় কাটার পর নীতিশ চোপড়া বললেন, आपको इस बारे में किसी पे शक है? গোপাল কৃষ্ণবাবু বাঁকা বাংলা আর হিন্দি মিশিয়ে বললেন, আমি তো এই লাশ দেখে একদম ভয় পেয়ে গেলাম। शक करा तो अनेक दूर की बात আছে। सर, अब बंगाली में बात कर सकते हैं, मुझे समझ आता है बंगाली। आप ये बताओ, सबसे पहले लाश कौन देखा था? এই কয়লা খনিরই একজন কর্মচারী। সে বডি দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তারপর আমি ওখানে গিয়ে দেখি। आप तो इस कोल माइन का इंचार्ज हो, राइट? হ্যাঁ। आप इधर पहली बार कब आए थे? এই 1 মাস আগে। এর আগে আমি আসানসোলের একটা কয়লা খনির ইনচার্জ ছিলাম।
ইন্সপেক্টর চোপড়া কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, फिर तो आपको मालूम नहीं होगा सर, इधर इससे पहले और 2 मर्डर हो चुका है। उन दोनों के भी सर के ठीक बीच में ऐसे ही त्रिशूल का निशान था। কথাটা শুনে চোখ কপালে উঠল মিস্টার গোপাল কৃষ্ণ বড়ুয়ার। আর ঠিক সঙ্গে সঙ্গে ঘরে এসে প্রবেশ করলেন কয়লা খনির সুরক্ষা বিভাগের প্রধান রাজেন গুহ। এসেই তিনি গোপালকৃষ্ণ বাবুকে উদ্দেশ্য করে বললেন, স্যার কি বুঝছেন? গোপালকৃষ্ণ বাবু শুকিয়ে যাওয়া গলায় বললেন, দেখে তো খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না গুহ। তল্লাশি চালু রাখতে বলো পুলিশকে। ওটা নিয়ে আপনি চিন্তা নেবেন না স্যার, এই বিষয়টা চাঞ্চল্যকর হলেও পুলিশ চেষ্টা করছে নিজের সাধ্য মতো। কি তাই তো মিস্টার চোপড়া? Yes sir, we are trying our best. এর ঠিক 7 দিন পর ঝরিয়া কয়লা খনিতে আবার একটা খুন হলো। খুনের কায়দা সেই একই রকম, ক্ষতবিক্ষত শরীর আর কপালের ঠিক মাঝখানে একটা ছোট ত্রিশূলের চিহ্ন। খুনের দিন বেলায় গোপালকৃষ্ণ বাবু রাজেন গুহকে ডেকে বললেন, আরে পুলিশ তো কিছুই করতে পারছে না, আর দিনের পর দিন এভাবে একটা একটা করে খুন হতে থাকলে কর্মচারীদের নিয়ে এখানে কাজ করানো তো মুশকিল হবে। এত বড় একটা সরকারি প্রজেক্ট হাতছাড়া হলে এর পরিণতি কি হবে ভাবতে পারছো একবার? রাজেনবাবু চিন্তিত মুখে বললেন, তাহলে স্যার এখন উপায়? পুলিশ অফিসারকে চাপ দাও, বলো যে এটা একটা সরকারি প্রজেক্ট, এটা এভাবে বাধা পড়লে কাজ শেষ হবে কি করে? দুপুরে রাজেন গুহ ইন্সপেক্টর নীতিশ চোপড়াকে এই কথা জানালে নীতিশবাবু বললেন, सर जल्दबाजी में कुछ नहीं होगा, फिर भी अगर आपको हम पे शक है कि हम ठीक से इन्वेस्टिगेट नहीं कर सकते तो फिर मैं अपने एक पुराना सीनियर सीबीआई ऑफिसर को बुलाता हूँ। अगर कोई इस केस को सॉल्व कर सकता है तो फिर ये एक ही इंसान कर पाएगा। এতদূর বলে ইন্সপেক্টর নীতিশ চোপড়া টেলিফোনের একটা নাম্বার ডায়াল করলেন। বেশ কিছুক্ষণ হলো ঝরিয়া থানায় বসে আছে বিক্রম বাগচি, আর তার ঠিক সামনেই বসে আছে ইন্সপেক্টর নীতিশ চোপড়া। গতকাল তারই টেলিফোন পেয়ে আজ সকালে ঝাড়খণ্ড এসে পৌঁছেছেন সিবিআই অফিসার বিক্রম বাগচি। তার হাতে এখন খুন হওয়া ব্যক্তিদের ছবি। তীক্ষ্ণ দৃষ্টিতে ছবিগুলোর দিকে তিনি তাকিয়ে আছেন, মুখ থেকে কথা সরছে না। বেশ কিছুক্ষণ পর ছবিগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখে নিয়ে প্রথম মুখ খুললেন বিক্রম বাগচি। এর আগে কোনো খুন এই সেম প্যাটার্নে হয়েছে? नहीं सर, सिर्फ यही 4। এই কেসের ফাইলগুলো দাও তো। जी सर। मुकेश, ओ मुकेश, वो त्रिशूल वाला केस का फाइल लेके आओ तो। একজন কনস্টেবল এসে টেবিলের ওপর ফাইল রেখে গেল। लीजिए सर, लीजिए। বলে ফাইলটা বিক্রম বাগচিকে এগিয়ে দিলেন ইন্সপেক্টর চোপড়া। ফাইলগুলো কিছুক্ষণ নড়াচড়া করে বিক্রম বলল, এই ফাইলগুলো আমি হোটেলে নিয়ে যাব, কোনো অসুবিধা হবে কি? नहीं सर, कोई दिक्कत का बात नहीं। আচ্ছা নীতিশ, তুমি আমায় বেশ কিছু প্রশ্নের উত্তর দাও। जी सर। আমি চোখ বুলিয়ে যা দেখলাম, এই ফাইলগুলোর মধ্যে যতজন খুন হয়েছে তাদের সকলের সাথে এই কয়লা খনির কোনো না কোনো সম্পর্ক আছে। তুমি এই ঝরিয়া কয়লা খনি সম্বন্ধে খোঁজ খবর করেছিলে কিছু? जी सर, उधर सेफ्टी मैनेजमेंट का हेड राजेन गुह और मेन इंचार्ज गोपाल से बातचीत होती रहती है, तो अभी तक कोई सस्पिशियस चीज हाथ में नहीं आया। খোঁজ খবর চালু রাখো। जी सर। আর খুনগুলোর আগে কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল? ऐसी कोई खबर नहीं है सर। খবর করো। বিক্রম চেয়ার ছেড়ে উঠে পড়ল। যাওয়ার আগে আরেকবার ইন্সপেক্টর নীতিশ চোপড়াকে বলে দিল, কয়লা খনির সম্বন্ধে খোঁজ খবর চালু রাখো। আর সেফটি ম্যানেজমেন্টের হেড রাজেন গুহ আর মেইন ইনচার্জ গোপাল কৃষ্ণ বড়ুয়ার সাথে আমার কথা বলানোর বন্দোবস্ত করো। श्योर सर। বিকেলে ইন্সপেক্টর নীতিশ চোপড়ার সাথে বিক্রম গেল ছড়িয়া কয়লা খনিতে। কয়লা খনিতে তখন কাজ চলছে। বিক্রম দেখল কর্মচারীরা কাজ করছে
এবং একজন মহিলা মাঝে মধ্যে তাদের তদারক করছেন। মহিলাকে দেখে এই অঞ্চলেরই বলে মনে হলো বিক্রমের, কিন্তু তার পোশাক আশাক দেখে মনে হচ্ছে সে শিক্ষিত। ইন্সপেক্টর চোপড়া রাজেন গুহ এবং গোপালকৃষ্ণ বড়ুয়ার সাথে বিক্রমের পরিচয় করিয়ে দিলেন। বিক্রম কোনো বাড়তি কথা না বলে সরাসরি প্রশ্ন করল, আচ্ছা, আপনারা দুজন কি জানেন যে এই 4টি খুনের সবকটির সাথে জড়িত রয়েছে এই কয়লা খনি? রাজেন গুহ এবং গোপালকৃষ্ণ বড়ুয়া দুজনে একসঙ্গে বললেন, মানে? এর মানে হচ্ছে 4 জন যারা খুন হয়েছে তাদের মধ্যে 3 জন এই ঝরিয়া কয়লা খনির কর্মচারী ছিলেন, আর বাকি একজন এই কয়লা খনির তদারক বিভাগের একজন সদস্য ছিলেন। রাজেন গুহ বললেন, হ্যাঁ, সোমেশ নন্দী, আমি চিনতাম তাকে। আসলে বড়ুয়া স্যার এখানে ইনচার্জ হয়ে আসার আগে সোমেশ এবং আমি একসঙ্গে সেফটি ডিপার্টমেন্টে কাজ করতাম। তাহলে মিস্টার বড়ুয়া এখানে পরে এসেছেন? আগে হ্যাঁ, এর আগে এখানকার ইনচার্জ ছিলেন হেমন্ত সাহু, কিন্তু তিনি... কথাটা বলতে গিয়ে কিছু একটা ভেবে যেন রাজেন গুহ একটু থেমে গেলেন। কিন্তু তিনি কি? প্রশ্ন করল বিক্রম। রাজেন গুহ একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল। সেটা দেখে ইনচার্জ মিস্টার বড়ুয়া রাজেনের কাঁধে হাত রাখলেন। দেখে মনে হলো রাজেন যেন একটু মনে বল পেলেন। তারপর বললেন, আসলে স্যার, হেমন্ত স্যার কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। ওনাকে আমরা সকলেই প্রায় শ্রদ্ধা করতাম। উনি কি মারা গেছেন? রাজেন গুহ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, জানি না স্যার, এটাই তো আমাদের সকলের কাছেই একটা মিস্ট্রি। উনি হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান, তারপর থেকে কারোর কাছেই কিন্তু ওনার কোনো খবর নেই। বিক্রমের কপালে ভ্রুকুটি ফুটে ওঠে। ইন্সপেক্টর চোপড়ার দিকে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সেই চোখের ইশারা বুঝে ইন্সপেক্টর চোপড়া জবাব দেয়, जी सर, मिस्टर हेमंत साहूर कोनो आता पता नहीं मिला पुलिस को। छानबीन कई दफा हुआ है। और एक बात है सर, जब से मिस्टर साहू गुम हुआ है उसके ठीक 3 दिन बाद से ये खून खराबी चालू हुआ है सर। বিক্রম সবটা শুনে কোনো কথা বলল না। মাথার উপর টুপটাপ বৃষ্টি শুরু হতে মিস্টার গোপালকৃষ্ণ বড়ুয়া বললেন, রে, বৃষ্টি শুরু হচ্ছে, চলুন আমরা টেন্টের ভেতর গিয়ে বসি, 1 কাপ করে কফিও খাওয়া যাবে। ওনার কথা মতোই সবাই মিস্টার বড়ুয়ার টেন্টের ভেতরে গিয়ে বসল। টেন্টের ভেতর গিয়ে বিক্রম দেখল ছোটখাটো একটা অফিসিয়াল টেন্ট বলা যেতে পারে। একটা ছোট টেবিল আছে, তাতে বেশ কিছু অগোছালো কাগজপত্র ছড়ানো ছেটানো। একটা সুটকেস টেবিলের পাশেই রাখা, আর বসার জন্য 4টে চেয়ার। গোপালকৃষ্ণবাবু জিজ্ঞেস করলেন, কফি চলে তো বিক্রমবাবু? হ্যাঁ, চলে। ফ্লাস্ক থেকে কফি ঢেলে নিয়ে 4 জন একসাথে বসে খেতে শুরু করলো। বাইরে বেশ বৃষ্টি পড়ছে, কিন্তু ঠুং ঠুং শব্দে বোঝা যাচ্ছে বাইরে কাজ বন্ধ হয়নি। আপনাদের এখানে কি 24 ঘন্টায় কাজ চলে? প্রশ্ন করল বিক্রম। হ্যাঁ, 8 ঘন্টা করে 3টে শিফটে কাজ হয়। তবে আজকাল শিফটিংয়ের কিছু অদল বদল এবং ওভারটাইমও করতে হয় মাঝে মাঝে কর্মচারীদের, কারণ সরকার থেকে একটা বড় প্রজেক্ট রয়েছে, তারই জন্য। আচ্ছা আচ্ছা, এই খুনগুলো সম্বন্ধে কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন? কেউ কেউ ভয় পাচ্ছে, কেউ কেউ তো কাজও করতে চাইছে না। কিন্তু এই অঞ্চলে একমাত্র বৃহৎ চাকরির জায়গা বলতে এই কয়লা খনি, তাই জন্যই মনে ভয় নিয়ে হোক কিংবা নাই হোক কাজ সবাই করছে। বিক্রম নীতিশের দিকে ফিরে বলল, যারা যারা ভয় পাচ্ছে তাদের প্রত্যেকের নাম, ঠিকানা এবং তাদের ভয়ের কারণ জেনে একটা রিপোর্ট তৈরি করবে, কেমন? जी सर, जी सर। আচ্ছা মিস্টার বড়ুয়া, আপনাদের ম্যানেজমেন্ট বিভাগে কজন রয়েছে? দেখুন, সেভাবে বলতে গেলে আমরা 4 জন রয়েছি। আমি ইনচার্জ, রাজেন সেফটি ডিপার্টমেন্টে, আর রয়েছেন মনোজ ভার্মা আর রাশি যাদব। আপনারা এই 4 জন মিলে পুরো কোল মাইনিং সামনে নেন? কে কেমনভাবে ডিউটি করছে এটুকু দায়িত্ব আমরা 4 জনই সামলে নিই। আর আমাকে তো অলরেডি ফিনান্সিয়াল অ্যান্ড অফিসিয়াল দিকটা দেখতেই হয়। রাজেনও সেফটির দিকে থাকে, আর বাকি 2 জন মিলে ডিউটির দিকটা সামলে নেয়।
এছাড়াও আমরা নানান বিভাগে অভিজ্ঞ কর্মচারীদের হেড বানিয়ে রেখেছি, এই যেমন ধরুন আন্ডারগ্রাউন্ড মাইনিং, সারফেস মাইনিং, এইসব। পরের প্রশ্নটা বিক্রম নীতিশকে করল। আচ্ছা, যে খুনগুলো হয়েছে সেগুলো কেমন সময় হচ্ছে? वो तो पता नहीं, लेकिन वो बॉडी मिलता है सुबह की 4-5 बजे। हर बार ऐसा ही होता है सर। তার মানে খুনগুলো হচ্ছে গভীর রাতে, না হলে ভোর রাতে। এর মধ্যে হঠাৎ বাইরে শোরগোলের শব্দ শোনা গেল। ওরা চারজন বাইরে বেরিয়ে এসে দেখল দুজন কর্মচারীর মধ্যে তুমুল ঝগড়া লেগেছে। রাজেনের ধমকে দুজন কিছুটা শান্ত হলো। ए, क्या हल्ला लगा के रखा है? हाँ, बाहर से साहब आया है। लियास नाम का कुछ चीज है क्या तुम लोगों के अंदर? अगर नहीं है तो बाहर जाओ। দুজন কর্মচারীর মধ্যে একজন বলে উঠল, साहब जी, हमारे टाइम हम काम करते हैं मिट्टी के अंदर। अभी रात में हमारा काम मिट्टी के ऊपर है, तो ये अनिल का काम हम काहे करें? তার জবাব দিতে সঙ্গে সঙ্গে আর একজন বলে উঠল, साहब जी, ये झूठ बोल रहा है। मैं झूठ बोल रहा हूँ कुत्ते? বলেই আরেক চোট মারপিট শুরু হওয়ার আগেই একটা মহিলা কণ্ঠ শোনা যায়। अरे रुको, क्या हलचल मचा रखा है? একজন যুবতী মেয়েকে দূরের টেন্টের থেকে হেঁটে হেঁটে আসতে দেখা যায়। গায়ের রং শ্যামলা, মুখে মিষ্টতা এবং উজ্জ্বল চোখ। রূপ দেখে আঞ্চলিক মেয়ে বলে মনে হলেও কথাবার্তার ধরন ধারণ শুনে মনে হয় পেটে বিদ্যে আছে। মেয়েটা কাছে এসে বলল, राम भैया, आज मिट्टी का अंदर कम तुम कर दो, और अनिल भैया कल तुम कर देना। हाँ? और अगर कल नहीं किया तो 2 रात अंदर कम करोगे। मिलजुल के रहो, लड़ाई बंद करो। মেয়েটার মিষ্টি সুরে কাজ হলো। দুজন যে যার নিজের কাজে চলে গেল। মেয়েটি এবার চারজনের দিকে ফিরে শুদ্ধ বাংলায় বলল, নমস্কার, মাফ করবেন, আমি একটু তরকারির তাহুর ভিতরে গিয়েছিলাম, হেসে দেখি এই কাণ্ড। বিক্রম মনে মনে একটু অবাক হলো, কারণ সে ভেবেছিল মেয়েটি হয়তো বাংলা জানে না। আপনি কতদিন ধরে কাজ করছেন এখানে? কোনো রকম ভনিতা না করে সরাসরি প্রশ্ন করল বিক্রম। 2 বছর। এই কয়লা খনিতে যেই খুনগুলো হচ্ছে সেগুলো সম্বন্ধে কিছু শুনেছেন? যতটা সবার মুখে শুনেছি ততটাই, এর বেশি কিছু শুনিনি। এতক্ষণে এসে আপনি বোধহয় আমার থেকে বেশি শুনে নিয়েছেন। বিক্রম প্রত্যুত্তরে কিছু না বলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। বেরিয়ে আসার আগে রাজেন গুহ এবং গোপালকৃষ্ণ বড়ুয়াকে একবার বলল, যতদিন না খুনির মোটিভ জানা যাচ্ছে ততদিন নিজেদের সাবধান রাখুন। পারলে সরকারি পরোয়ানা নিয়ে একটা হাতিয়ার কাছে রেখে দিন। রাজেনবাবু গোল গোল চোখ করে জিজ্ঞেস করলেন, বিক্রমবাবু, কি মনে হচ্ছে? এটা কি সিরিয়াল কিলিং? এখনো পর্যন্ত তো তাই মনে হচ্ছে, বাকি ক্রমশ প্রকাশ্য। পরদিন সকালে ইন্সপেক্টর চোপড়াকে টেলিফোন করল বিক্রম। हेलो, हाँ जी सर, बोलिए बोलिए। খুনির হাতিয়ার সম্বন্ধে কিছু জানা গেছে? नहीं सर। হেমন্ত সাহুর মিসিং নিয়ে যে অনুসন্ধান হয়েছিল তার কোনো ফাইল আছে? शायद एक है सर, मैं ढूंढ के आपको फोन करता हूँ। খুঁজে আমার হোটেলে পাঠিয়ে দাও। श्योर सर। বেশ কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে হেমন্ত সাহুর ফাইল দিয়ে গেল। সিরিয়াল কিলিংয়ের ফাইলগুলো এবং হেমন্ত সাহুর ফাইল ঘেঁটে খুব একটা সুবিধাজনক তথ্য পেল না বিক্রম। বিকেল অবধি ফাইল, কেস স্টাডি, হিসেব নিকেশ এসবের মধ্যে বেশ গুমোট হয়ে পড়ল বিক্রমের মাথা। তাই বিক্রম মনে করল এবার একটু তাজা হাওয়া সেবনের দরকার। ঝাড়খণ্ডের এই ঝরিয়া অঞ্চলটি ভারতের বৃহত্তম কয়লা খনির উৎসস্থল। চারিদিকে যেখানেই চোখ যায় প্রায় অর্ধেক অঞ্চল কয়লা খনিতে ভরে রয়েছে। সবথেকে বড় কয়লা খনিটির শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে নানান জায়গায়। সেই শাখা প্রশাখার পশ্চিম ভাগের কয়লা খনিটি হল এই অদ্ভুত সিরিয়াল কিলিংয়ের বাসভূমি। বিক্রম একটু আঞ্চলিক পরিবেশ দেখতে দেখতে হাঁটতে থাকল। বেশ কিছু দূর যাওয়ার পর একটা পরিত্যক্ত কয়লা খনির পাশে একটা ভাঙা শিব মন্দির দেখা গেল, আর ঠিক তার উল্টো দিকে ফাঁকা বিস্তীর্ণ এলাকা। তবে
সেখানে বেশ কিছু জিনিসের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেগুলো দেখে আন্দাজ করা যায় সেখানে হয়তো কোনো মানুষের বাসস্থান ছিল। পুরনো বাসনকোসন, ছাতা, ভাঙা আলমারি, প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া জামাকাপড়, বেতের চৌকি ইত্যাদি। কোনো অজানা কারণে বিক্রমের একটু পর্যবেক্ষণ করার প্রয়োজন মনে হলো। বিক্রম ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলোর মধ্যে একটু ঘোরাঘুরি করে কিছু দেখার চেষ্টা করল। তেমন কিছু চাঞ্চল্যকর জিনিস না পেয়ে বিক্রম গেল ভাঙা শিব মন্দিরটার দিকে। মন্দিরের অবস্থা দেখে মনে হচ্ছে না এ মন্দিরে গত 1 বছরে কারোর পদচিহ্ন পড়েছে বলে। তবে মন্দিরের ভেতরে শিবলিঙ্গটি একদম পরিষ্কার। বিক্রম পুরো জিনিসগুলো বোঝার চেষ্টা করল। বেশ কিছুক্ষণ ঘুরে এসে এতটুকু বুঝতে পেরেছে এখানে যা যা হয়েছে তার পেছনে প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষই দায়ী। হয়তো কোনো কাজ শুরু হয়েছিল, সেটা অসমাপ্ত রয়ে গেছে। मरना है क्या तुझे? भाग चल रहे है रे क्या तू? একটা বাজখাই গলা শুনে বিক্রম পেছন ফিরে তাকিয়ে দেখল একজন বৃদ্ধ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন। তার গলায় রুদ্রাক্ষ, চুল ও দাড়ি সাদা, দাড়ি লম্বায় প্রায় বুক পর্যন্ত। বিক্রম ঝাড়খণ্ডের ভাষা কিছুটা জানত। ভাগছন্দার মানে হলো বোকা। বিক্রম কিছু উত্তর দেওয়ার আগে বুড়োটা আবার বলে উঠল, भोलानाथ गुस्सा है, जान खाएगा वो। अभी मौत का खेल शुरू होएगा वा। अगर जान प्यारी है तो भाग, भाग जा, जो जो उड़ जा, चला जा, चला जा भाग चंदर, चला जा। বলতে বলতে দূরে মিলিয়ে গেল বুড়োটা। मौत का खेल, मौत का खेल। কথাটা বেশ কিছুটা সন্দেহজনক লাগলো বিক্রমের। খুনের সাথে এই কথার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। বিক্রম কিছু একটা মিসিং লিংক মনে করার চেষ্টা করছিল। সে হন্তদন্ত হয়ে ফিরে আসলো নিজের হোটেলে। হোটেলে এসে মৃত ব্যক্তিদের ফাইল খুলে যেই মিসিং লিংকটা মনে করার চেষ্টা করছিল বিক্রম, সেটা পেয়ে গেল। মৃত ব্যক্তিদের প্রত্যেকের কপালে একটা করে ত্রিশূলের চিহ্ন আঁকা। এই ঘটনা ঘটে যাওয়ার 3 দিন পর আবার একটা খুন হলো। একই জায়গা, একই দৃশ্য। ঝরিয়া কয়লা খনির পশ্চিম বিভাগে আবার একটা খুন। নিহত ব্যক্তি কয়লা খনিতেই কাজ করত। আন্ডারগ্রাউন্ড মাইনিং বিভাগের হেড, আঞ্চলিক লোক। সকালেই ইন্সপেক্টর চোপড়া বিক্রম বাগচিকে টেলিফোন করে খবরটা দেন। খবরটা শুনেই বিক্রম, এক্ষুনি আসছি, তোমরা টিম নিয়ে স্পটে পৌঁছো বলে ফোন রেখে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেল। যথাস্থানে বিক্রম পৌঁছে গিয়ে দেখল স্বভাবতই সেখানে ভিড় রয়েছে। পুলিশের টিম নিয়ে পৌঁছে গেছে নীতিশ চোপড়া এবং তার সাথে সাথে ফরেন্সিক টিমও উপস্থিত। বিক্রমকে দেখে इंस्पेक्टर चोपड़ा एगिए एलेन। सर, वही एक सीन, एक आदमी का खून, कोई गवाह नहीं, सर के बीच में वही त्रिशूल का निशान। ফটোগ্রাফারদের বলো সব ছবি ডিটেলসে তুলতে, আর ভালো করে তল্লাশি করো। ছোট থেকে ছোট ডিটেলস ফলো করতে বলো। जी सर। গোপাল কৃষ্ণ বাবু কোথায়? वो वैसे चीज नहीं देख पाते, शायद इसीलिए वो तांबू के अंदर है। বিক্রম আর দেরি না করে গোপালকৃষ্ণ বাবুর সাথে কথা বলতে তাঁবুতে চলে গেল। তাঁবুর ভেতরে ঢুকে বিক্রম দেখল টেবিলের ওপর দুহাতের মধ্যে মাথা গুঁজে বসে আছেন মিস্টার গোপালকৃষ্ণ বড়ুয়া। এক্সকিউজ মি স্যার। ও বিক্রম স্যার, আসুন আসুন। মাথা তুলে অবসাদগ্রস্ত গলায় বললেন মিস্টার বড়ুয়া। আপনি ঠিক আছেন? প্রশ্ন করল বিক্রম। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন। গতকাল রাতে তদারক বিভাগে কে দায়িত্বে ছিলেন? রাজেন আর মনোজ দুজনেই ছিল। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন? কোয়ার্টারে নাকি তাঁবুতে? আমি গতকাল তাঁবুতেই ছিলাম। কাল রাতে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেছিল, তাই আর কোয়ার্টারে ফিরিনি।
সকালে উঠে মনোজ আমাকে ডেকে এই দৃশ্য দেখালো। তারা দুজন এখন কোথায়? তারা নিজের তাঁবুতেই আছে। আমরা প্রত্যেকেই একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি বিক্রম স্যার। চোখের সামনে এতগুলো খুন পরপর হয়ে চলেছে, সেগুলো এত সহজে হজম করা সম্ভব হচ্ছে না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা বিহিত করার চেষ্টা করুন। দেখুন মিস্টার বড়ুয়া, আমি আপনাকে মিথ্যা আশা দেব না। আমি এসে থেকে এমন বিশেষ কোনো ক্লু পাইনি যে আপনাকে বলতে পারি এই কেসটা আমার হাতের মুঠোয়। তবে অবশ্যই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি নিজে প্রাণপণ চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সলভ করার। থ্যাংক ইউ স্যার। অবসাদগ্রস্ত গলায় বললেন গোপাল কৃষ্ণ বড়ুয়া। আচ্ছা, বাকি দুজনকে কি একবার ডাকা যাবে? নিশ্চয়ই। বলে টেবিলে রাখা টেলিফোন থেকে নাম্বার ডায়াল করলেন মিস্টার বড়ুয়া। তারপর, হ্যাঁ রাজেন, মনোজকে নিয়ে একবার আমার টেন্টে এসো। বিক্রম স্যার এসেছেন, কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। হ্যাঁ, এসো এসো। বলে টেলিফোনটা রেখে দিলেন। এর ঠিক কয়েক মিনিট পর তাঁবুতে এসে ঢুকল রাজেন গুহ এবং মনোজ বর্মা। ওরা দুজন চেয়ারে বসলে বিক্রম প্রশ্ন শুরু করল। কাল রাতে যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন মনোজবাবু? খুন কখন হয় তা তো আমি জানি না, তবে কাল আমি এখানেই ছিলাম, ডিউটিতে। ভাঙা ভাঙা বাংলায় বললেন মনোজ বর্মা। কোনো সন্দেহজনক কাউকে দেখেছেন? নো স্যার। আপনি কতদিন ধরে এই কয়লা খনিতে কাজ করছেন? অলমোস্ট 1.5 years, স্যার। যারা খুন হচ্ছে তাদের মধ্যে কি কোনো লিঙ্ক আছে? নো স্যার, সেভাবে তো কোনো লিঙ্ক আছে বলে জানি না। একটাই মেজর লিঙ্ক যে তারা সকলে এই কয়লা খনিতে কাজ করত। ওকে, গট ইট। এবার বিক্রম রাজেন গুহর দিকে ফিরে, রাজনবাবু, এবার আপনি বলতে গিয়ে থমকে গেল বিক্রম। তার চোখ রাজেনবাবুর ডান হাতের দিকে। তার হাতের তেলো জুড়ে ব্যান্ডেজ লাগানো, তাতে লাল রক্তের ছাপ। আপনার হাতে কি হয়েছে রাজনবাবু? রাজেন গুহ একটু অপ্রস্তুত হয়ে হাতটাকে অন্য হাত দিয়ে একটু ঢেকে নিয়ে বললেন, তেমন কিছু না স্যার, ও আকাশদের সাথে একটু কাজে হাত লাগাতে গিয়ে বেলচাটা হাতে এসে লাগে, তাই একটু কেটে গেছিল। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল বিক্রম। তারপর মনোজ ভার্মাকে করা প্রশ্নগুলোই রাজেন গুহকে করল, কিন্তু তারও উত্তর সেই একই রইল। মৃতদেহের কাছে তল্লাশির জায়গায় বিক্রম গিয়ে দেখল তল্লাশি তখনও চলছে, কিন্তু উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। এই কেসের গতিপথ কোন দিকে এগোচ্ছে সেই ভাবনায় মগ্ন হয়ে বিক্রম একটি পাথরের ঢিপির ওপর বসে বেশ কিছু বিষয় নিয়ে ভাবতে শুরু করল। ভাবতে ভাবতে তার হঠাৎ চোখ গেল পায়ের দিকে। পায়ের কাছে একটি পাথরের টুকরো পড়ে আছে, কিন্তু সেই পাথরের রংটা অদ্ভুত। কালো পাথর, কিন্তু তার উপর বাদামি ছাপ। বেশ কিছুক্ষণ সে পাথরটার দিকে তাকিয়ে থেকে একটু ঝুঁকে পড়ে দেখতেই বিক্রমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। নীতিশ। জি স্যার। হাতের ইশারায় ইন্সপেক্টর চোপড়াকে কাছে ডাকল বিক্রম। তড়িঘড়ি কাছে আসতেই চোপড়াকে হাতের ইশারায় সেই পাথরটার দিকে ইশারা করল বিক্রম। নীতিশ ঝুঁকে পড়ে পাথরটা তুলবার উপক্রম করতেই বিক্রম বাধা দিয়ে বলল, গ্লাভস নিয়ে এসো। ইন্সপেক্টর চোপড়া গ্লাভস নিয়ে এসে সেই পাথরটাকে হাতে তুলে দেখল। একটা ধারালো ছুঁচলো এবং ভীষণ শক্ত পাথর। সেই পাথরের অগ্রভাগ থেকে বেশ কিছুটা জায়গা জুড়ে বাদামি রঙের ছাপ। কিছু বুঝছো? প্রশ্ন করল বিক্রম। नहीं স্যার। আমার যতদূর আন্দাজ এই পাথরটাই হলো খুনের হাতিয়ারের একটা অংশ, যেটা ভেঙে পড়ে গেছে মাটিতে, আর এই বাদামি হয়ে যাওয়া ছাপটা হলো রক্ত। ইন্সপেক্টর নীতিশ চোপড়ার চোখগুলো বড় বড় হয়ে গেল। টেস্টের জন্য পাঠাও, আর আজকে রাত থেকে কয়লা খনিতে সিকিউরিটির বন্দোবস্ত করো। উপরের দপ্তরকে সিরিয়াল কিলিং সম্বন্ধে একটা চিঠি পাঠিয়ে দাও। বিকেলে বিক্রম থানায় গেল। সেখানে গিয়ে ফাইলগুলো ইন্সপেক্টর চোপড়াকে ফেরত দিয়ে বলল, এগুলোর কপি একটা করে রেখেছি আমি আমার কাছে। আর টেস্টের রিপোর্টে কি বেরোলো কিছু জানা গেল? नहीं सर, कल तक आ जाएगा। রিপোর্ট আসলে অবশ্যই আমায় ইনফর্ম করবে। बिल्कुल सर, बिल्कुल।
কিছুক্ষণ থেমে একটু অপ্রস্তুত হয়ে ইন্সপেক্টর চোপড়া বিক্রমকে জিজ্ঞেস করলেন, सर एक बात पूछूं आपसे, বলো। केस को लेके आपका राय क्या है? দেখো নীতিশ, বেশ কিছু পয়েন্ট আমার কাছে ক্লিয়ার, কিন্তু আবার বেশ কিছু পয়েন্ট আমার কাছে ধোঁয়াশা। যেমন একটা জিনিস আমি আন্দাজ করছি যে এই খুনের হাতিয়ার সম্ভবত কয়লা। कोयला? হ্যাঁ, তবে এটা আমার আন্দাজ। আর একটা জিনিস আমার কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার, সেটা হলো সিরিয়াল কিলিংয়ে খুনের মাইন্ডসেট। मतलब? সিরিয়াল কিলিংয়ের পিছনে মোটিভ প্রধানত দু রকমের হয়, এক প্রতিশোধ, আর দুই মানসিক বিকার। কিন্তু মানসিক বিকারের ক্ষেত্রে খুনের বেশিরভাগ অংশ একটা সমান তালে চলে, যেমন একইভাবে খুন, একই সময়ের গ্যাপে খুন, এরকম আর কি। কিন্তু যখনই সেটা প্রতিশোধের পর্যায়ে আসে তখন সেটা সমান্তরালে চলে না। এক্ষেত্রে খুনের ধরন সমান তালে চললেও খুনের মাঝখানের সময়ের গ্যাপ সমান তালে চলছে না। কেসের ফাইলগুলো স্টাডি করে আমি যা বুঝছি, প্রত্যেকটা খুনের মধ্যে কোনো নির্দিষ্ট ব্যবধান নেই। যেমন প্রথম খুন হয়েছে 1 বছর আগে, পরবর্তী খুন তার ঠিক 3 মাস পর। খুনি কোনো র্যান্ডম লোককে ধরে খুন করে না, বরং কিছু নির্দিষ্ট লোককে সময় সুযোগ বুঝে খুন করে। সুতরাং এই ক্ষেত্রে সিরিয়াল কিলিংয়ের মোটিভ হলো প্রতিশোধ। लेकिन सर ये कौन कर रहा है? কে করছে এবং কেন করছে এটাই জানা বাকি এই কেসে। হঠাৎ বিক্রমের মনে পড়ে গেল সেই দিন বিকেলের ঘটনা, সেই পুরনো ভাঙা মন্দির, পরিত্যক্ত জায়গা এবং সেই বুড়ো লোকটা। বিক্রম তৎক্ষণাৎ প্রশ্ন করল, আচ্ছা নীতিশ, তুমি কি জানো যে উত্তরের দিকে একটা ভাঙা শিবের মন্দির এবং একটা পরিত্যক্ত কয়লা খনির পাশে একটা ফাঁকা জায়গা আছে? সেখানে কি কিছু ঘটেছিল? हाँ सर, मैंने भी सुना है उस जगह के बारे में, लेकिन ज्यादा कुछ मालूम नहीं। খবর লাগাও এই জায়গাটা সম্বন্ধে। আর আরেকটা কাজ তোমায় করে দিতে হবে নীতিশ, এই ঝরিয়া অঞ্চলে যতগুলো ষাটোর্ধ্ব জীবিত লোক আছে তাদের একটা লিস্ট আমার চাই। जी सर, हो जाएगा। বিক্রমের চোখ উজ্জ্বল হয়ে উঠল। জটগুলো ক্রমশ ছাড়িয়ে আনছে সে। আর কয়েকটা সূত্র পেলেই এই কেসের জট সে ছাড়িয়ে ফেলবে। সাল 1982, ঝাড়খণ্ড, ঝরিয়া। পরদিন সকালে ইন্সপেক্টর চোপড়া বিক্রমকে টেলিফোন করে জানান, सर वो हथियार कोयला ही था, आप सही थे। कोयले को काफी कायदे से नुकीला बनाकर मर्डर किया गया है। আর কিছু জানা গেল? जी सर, उस हथियार से ही लोगों की सर पे त्रिशूल का निशान कर रहा था खूनी। আর যেগুলো বলেছিলাম সেগুলোর খোঁজ করেছিলে? जी सर, बहुत सी चीज मिली है। आप थाने पे आए तो बात करेंगे। 15 মিনিটে আসছি। ফোনটা রেখে থানার উদ্দেশ্যে রওনা হলো বিক্রম। থানায় গিয়ে ভাঙা শিব মন্দির এবং পরিত্যক্ত কয়লা খনি নিয়ে ইন্সপেক্টর চোপড়া যা বলল তা অনেকটা এই রকম। তৎকালীন সময়ে এই কয়লা খনির আয়তন খুব বেশি ছিল না, কিন্তু পশ্চিমে এই একটাই কয়লা খনি ছিল। সরকারের পক্ষ থেকে বড় বড় প্রজেক্ট আসার দরুন সেই কয়লা খনির এক্সপেনশনের প্রয়োজন হয়ে পড়ে। আর যার জন্যই ওই মন্দির এবং মন্দিরের পাশে মানুষের বাসস্থান সরাতে উদ্যত হয় তৎকালীন কর্মচারীরা। কিন্তু বিশেষ কিছু কারণে সেই কাজ বন্ধ হয়ে পড়ে এবং যা আজও বন্ধ আছে। কথাগুলো সম্পূর্ণ শুনে বিক্রমের কপালে আবার ভ্রুকুটি দেখা দেয়। ইন্সপেক্টর চোপড়া প্রশ্ন করে, सर, जो जानकारी मिला वो न्यूज आर्टिकल और लोकल लोगों की मदद से मिला। বিক্রম শুধু একটা বলে চুপ করে যায়। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর বিক্রম বলল, বয়স্ক লোকেদের লিস্ট বানাতে বলেছিলাম, এনেছো? जी सर। এই বলে একটা লিস্ট বের করে আনে ইন্সপেক্টর চোপড়া। সেই লিস্টের মধ্যে 100-র অধিক মানুষের নাম। এই লিস্ট আমাকে একটু খতিয়ে দেখতে হবে। আমি এটা নিয়ে হোটেলে যেতে পারি? जी सर, बिल्कुल बिल्कुल। থ্যাংক ইউ। सर, आपको किसी पे शक है? শক তো সবাইকেই করা যায় নীতিশ, কিন্তু রাজন গুহ লোকটার কৌতিক সুবিধার মনে হচ্ছে না। খুন হওয়ার দিন ওনার হাতে আমি ব্যান্ডেজ দেখেছি। উনি বৃথা মিথ্যে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু আমার আন্দাজ ওই ক্ষত কোনো ধারালো অস্ত্রেরও হতে পারে। মনোজ ভার্মা আর রাজন গুহর উপর নজর রাখো। जी सर। और कोई ऑर्डर? না, এখন অবধি নয়, তবে আগামী দিনে কিছু মনে হলে নিশ্চয়ই বলবো। এই লিস্টে একটু খতিয়ে দেখা দরকার।
ওই বুড়োটার বলা মৌত কা খেল কথাটার অর্থ এই খুনের সঙ্গে 100% জড়িত। এরপর বিক্রম কয়েকদিন যাবৎ বেশ ভালো করে খুঁটিয়ে লিস্ট পর্যবেক্ষণ করে দুজনের নাম এমন বের করে যাদের ছবির সাথে সেই বুড়োটার মিল আছে। একজনের নাম রবি কিষান, আর একজনের নাম রামকুমার যাদব। এই দুজন সম্বন্ধে আঞ্চলিক মানুষদের কাছে খোঁজ খবর নিয়ে বিক্রম এই কেসের বেশ কয়েকটি নতুন দিক সম্বন্ধে জানতে পারে। এর দিন তিনেক পর ঝরিয়া কয়লা খনিতে আবার খুন হয়। এবার মৃত ব্যক্তির নাম মনোজ ভার্মা। ঘটনাস্থলে গিয়ে বিক্রম দেখতে পায় এখানে পরিস্থিতি হাতের বাইরে। বেশিরভাগ কর্মচারী কাজ করতে চাইছেন না, কয়েকজন ইস্তফা দিয়ে দিয়েছেন। তাদের বেশিরভাগেরই মতামত ভোলানাথ রেগে গেছেন, তাই তিনি বলি নিচ্ছেন। বিক্রম মিস্টার বড়ুয়াকে দেখতে পেয়ে তার সাথে কথা বলতে গেল। এটা কখন হলো মিস্টার বড়ুয়া? ওই রাতের দিকেই হয়েছে স্যার। পুলিশের পাহারা ছিল না? ছিল স্যার, কিন্তু তাতেও কাজ হয়নি। মিস্টার বড়ুয়ার মুখ বিষণ্ণ। বোঝাই যাচ্ছে এতটা মানসিক ধকল তিনি নিতে পারছেন না। রাজেনবাবুকে একবার ডেকে দিতে পারবেন? একটু ইতস্তত করে প্রশ্ন করল বিক্রম। রাজেন তো নেই। নেই মানে? মানে গতকাল রাতেই রাজেন চলে যায় কয়েকদিনের লিভ নিয়ে। ওর বাড়িতে কি একটা সমস্যা হয়েছে, তাই জন্য। উনি কখন যান? খুনের আগে না পরে? সম্ভবত খুনের আগে, কারণ খুনের সঠিক সময় আমি জানি না স্যার। খুনের আগে রাজেনবাবুর এভাবে পালিয়ে যাওয়াটা বিক্রমের মোটেই ভালো লাগলো না। সে বলল, আমি আপনাদের কয়েকজন কর্মচারীর সাথে কথা বলতে চাই। বেশ তো, বলুন। বিক্রম কিছু কর্মচারীর দিকে এগিয়ে যাচ্ছে, এমন সময় একটা মহিলা কণ্ঠের আওয়াজ সে শুনতে পায়। বিক্রম স্যার। পেছন ঘুরে তাকালে বিক্রম দেখতে পায় সেই মেয়েটি ম্যানেজমেন্ট বিভাগের কর্মচারী। কাছাকাছি এসে সে বিক্রমকে বলল, স্যার, আমি বড়ুয়া স্যারের অনুমতি ছাড়াই রাজেনবাবুর তাঁবুতে ঢুকেছিলাম। কেন জানি না স্যার, ওনাকে আমার খুব সন্দেহ হতো, আর সেখান থেকে আমি এইটা পেয়েছি। বলে একটা কালো চামড়া মোড়ানো ডায়েরি বিক্রমের দিকে এগিয়ে দিল মেয়েটা। এটা কিসের ডায়েরি? প্রশ্ন করল বিক্রম। হেমন্ত সাহুর। বিক্রমের চোখটা আবার ঝিলিক দিয়ে উঠল। বলা বাহুল্য যে একটা উত্তেজনামূলক মোড় এই কেসের খুলে দিয়েছে এই মেয়েটি, কিন্তু আবেগের ওপর ভীষণ নিয়ন্ত্রণ ছিল বিক্রমের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে চেয়ে বলল, আপনার রাজেন গুহকে সন্দেহ করার কারণ? উনি লোকজনের সামনে খুব ভালো সাজলেও লোকচক্ষুর আড়ালে উনি কর্মচারীদের সাথে ভীষণ খারাপ ব্যবহার করতেন। যেহেতু আমি আঞ্চলিক এবং আমার কথা কর্মচারীরা বেশি শুনতো, তাই উনি আমাকেও হিংসে করতেন। বেশ, ধন্যবাদ রাশি দেবী। মেয়েটি চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফরেন্সিক টিম থেকে একজন এসে খবর দিল যে মৃতদেহের হাত থেকে কয়েক টুকরো কাগজ পাওয়া গেছে। বিক্রম সেই কাগজগুলি দেখে নিজের মনে মনেই একবার একটা মৃদু হাসি হেসে নিল। তারপর সেই কাগজগুলোকে সযত্নে রেখে দিতে বলল তদন্তকারী দলকে। মনোজ ভার্মার হাতের মুঠোয় এবং প্যান্টের পকেট থেকে এরকম বেশ কয়েকটি কাগজের টুকরো পাওয়া গেছে। তার মধ্যে একটি কাগজের টুকরোয় লেখা ছিল, আমি যা করেছি ভুল করেছি, আমার সাজা হওয়া দরকার। ভোলানাথ আমায় সাজা দেবেন, তবে শুধু এখানেই শেষ নয়। যারা যারা আমার সাথে এই পাপে লিপ্ত ছিল তারা সবাই সাজা পাবে। এরপর কয়েকদিন বিক্রম নিজেকে আইসোলেট করে নিল। কেস সলভের দোরগোড়ায় দাঁড়িয়ে বিক্রম এই রকমই করে। এটাই তার কাজ করার ধরন। সমস্ত রকমের তদন্ত, কথাবার্তা, কাজকর্ম সবটাই কেস ভিত্তিক হয়। এই সময়টা সে বাকিদের সাথে কম কথা বলে। কেস সলভের দোরগোড়ায় এসেও বিক্রম প্রমাণের অভাবে আসামিকে ধরতে পারছিল না। এদিকে পার্শ্ববর্তী পরিবেশের আবহাওয়া ক্রমশ চাঞ্চল্যকর হয়ে উঠতে শুরু করল। কয়লা খনির কাজ সেভাবে এগোয় না। কর্মচারীদের শিফটিং
8 ঘন্টা থেকে 12 ঘন্টা করে দেওয়া হয়েছে, কারণ খনিতে কাজ করার মতো পর্যাপ্ত লোক নেই। বেশিরভাগ লোক ইস্তফা দিয়ে চলে গেছে। মিস্টার বড়ুয়া অস্থির হয়ে পড়ে আছেন। ইন্সপেক্টর চোপড়া কি করবেন কিছুই কুলকিনারা পাচ্ছেন না। বিক্রম শান্ত, অথচ মনে মনে চিতার মতো ক্ষিপ্র হয়ে বসে আছে সঠিক সময়ের, সঠিক প্রমাণের অপেক্ষায়। এরকম অস্থিরতায় প্রায় 1 মাস কেটে যাওয়ার পর রাজেন গুহ ফিরে এলেন। হয়তো এই অপেক্ষায় বিক্রম করছিল। আর ঠিক তার পরের দিনই ঘটল সেই মোক্ষম ঘটনা। সেদিন রাতে ডিউটিতে ছিলেন মিস্টার গোপালকৃষ্ণ বড়ুয়া এবং রাজেন গুহ। পুলিশি পাহারা মোতায়েন ছিল। হঠাৎ বাইরে কিছুক্ষণের মধ্যে শোরগোল শুরু হয়। রাজেন গুহ বাইরে গিয়ে জানতে পারে এই ভোর রাতে কর্মচারীদের উদ্দেশ্য করে কেউ ইট ছুঁড়ছে। বিষয়টা বেশ অবাক করা লাগে রাজেনের। हे तुम लोग काम करो, ठीक है, हम है इधर। ভুলে বাইরে পায়চারি করতে করতে টহল দিতে থাকে রাজেন। কিছুক্ষণ পর হঠাৎ একটা ঢিল এসে পড়ে রাজেনের গায়ে। রাজেন পেছন ফিরে তাকাতেই দেখে একজন আগা 5 তলা কালো পোশাক পরিহিত লোক দূরে দাঁড়িয়ে আছে। রাজেন ভীত কণ্ঠে প্রশ্ন করে, এই এই কে তুমি? হ্যাঁ, কে? কোনো উত্তর না দিয়ে মূর্তিটি 1 পা 2 পা করে এগিয়ে আসতে শুরু করে। আর রাজেন ভয়ে 1 পা 2 পা করে পেছোতে শুরু করল। কাছে আসবে না, একদম কাছে আসবে না, আর কাছে এগোবে না বলে দিচ্ছি। বলতে বলতে কয়লার ঢিপি দিয়ে দৌড়তে শুরু করে রাজেন। দৌড়তে দৌড়তে একটা গভীর কুয়োর কিনারায় এসে দাঁড়ায় সে। এটা সেই কুয়ো যেখান থেকে এককালে আন্ডারগ্রাউন্ড মাইনিং হওয়ার রাস্তা ছিল, কিন্তু এখন সেটা পরিত্যক্ত। রাজেন সামনে তাকিয়ে দেখল সেই মূর্তি এগিয়ে আসছে তারই দিকে। আর উপায় নেই, তাকে ঝাঁপিয়ে পড়তে হবে এই গভীর কুয়োর মধ্যে। দড়ি ছাড়া কুয়োর মধ্যে ঝাঁপানো মানে নির্ঘাত মৃত্যু। রাজেন শেষ একবারের জন্য চোখ বন্ধ করল আর মনে করল আততায়ীর হাতে এরকম নৃশংসভাবে খুন হওয়ার থেকে সে নিজে আত্মহত্যা করবে। কয়েক সেকেন্ড পর রাজেন গুহ ঝাঁপ দিয়ে দিল সেই গভীর কুয়োর ভেতরে। ঠিক তার সঙ্গে সঙ্গেই বেজে উঠল পুলিশের সাইরেন। এক রাশ টর্চের আলো জ্বলে উঠল। সেই টর্চের আলোর গন্তব্যস্থল সেই কালো পোশাক পরিহিত মূর্তিটির উপর। আর পুলিশি মাইকে শোনা গেল বিক্রম বাগচির গম্ভীর কণ্ঠস্বর, পালাবার চেষ্টা করবেন না, পালাবার চেষ্টা করা বৃথা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ঝরিয়া থানায় বসে আছে একরাশ গ্রামীণ বিভাগের লোক, কয়লা খনি বিভাগের লোক এবং পুলিশ আর সরকারি বিভাগের লোক। সেই কালো পোশাক পরিহিত মূর্তিটি এখন বসে আছে চেয়ারের উপরে। ঝাড়খণ্ড পুলিশ কমিশনার বিক্রমকে বললেন, अब शुरू कीजिए विक्रम बाबू, कौन है ये खूनी? বলছি স্যার, কিন্তু তার আগে আমার বেশ কিছু তথ্য ক্লিয়ার করে নেওয়া দরকার। পুলিশের কাছে রেকর্ড ছিল হেমন্ত সাহু নিখোঁজ, কিন্তু আসল কথাটা হচ্ছে হেমন্ত সাহু নিখোঁজ হননি, তাকে খুন করা হয়েছিল। গোপালকৃষ্ণ বড়ুয়া বিক্রমের দিকে অবাক হয়েছে বললেন, হেমন্ত সাহু খুন হয়েছিলেন? আগে হ্যাঁ, তবে তাকে একজন খুন করেনি, তাকে অনেকে মিলে খুন করেছে। তাদের পরিচয়টা দেওয়ার আগে আমাদের এই সিরিয়াল কিলিংয়ের খুনির পরিচয়টা দেওয়া দরকার। এতদূর বলে বিক্রম কালো পোশাক পরিহিত মূর্তিটির সামনে গিয়ে এক ঝটকায় তার মুখোশটা খুলে নিতেই সবাই স্তম্ভিত হয়ে যায়। কালো পোশাক পরিহিত এতদিনের এই নৃশংস সিরিয়াল কিলার আর কেউ না, বরং কোল মাইনিং ম্যানেজমেন্ট বিভাগের অন্যতম সদস্যা রাশি যাদব। খুনির চেহারা দেখে ইন্সপেক্টর চোপড়ার চোয়াল ঝুলে পড়ে। মিস্টার বড়ুয়া স্তম্ভিত চোখে তাকিয়ে থাকেন। মিস রাশি যাদব,
আপনার কি আর খুন করা বাকি আছে? রক্তবর্ণ চোখে বিক্রমের দিকে তাকায় রাশি যাদব। আমার বিশ্বাস আপনার আর কাউকে খুন করার নেই। তবে আপনি চেয়েছিলেন যে রাজেন গুহকে আপনি নিজের হাতে মারবেন, কিন্তু সেটা হয়ে উঠল না। হ্যাঁ হ্যাঁ, আমি মারতে চেয়েছিলাম আমি মারতে। আক্রোশের চিৎকারে ফেটে পড়ে রাশি যাদব। তবে মানতে হবে, আপনি খুব সুন্দর করে খেলাটা সাজিয়েছিলেন। আমাকে হেমন্ত সাহুর ডায়েরি দিয়ে সাহায্য করা, আমার সামনে ঝামেলার মীমাংসা করে নিজেকে সামনে থেকেও আড়াল করার চেষ্টা করেছিলেন। আমার প্রথম সন্দেহটা আপনার উপর পড়ে যখন আমি জানতে পারি আপনি একমাত্র ম্যানেজমেন্টের সদস্য যিনি রাতে ডিউটি করেন না। কিন্তু এটা অবশ্যই যথেষ্ট প্রমাণ ছিল না। তবে এক্ষেত্রে খেলাটাকে আর একটু শক্ত করার জন্য আপনি গড়বড় করে ফেললেন। আপনি আমায় হেমন্ত সাহুর ডায়েরিটা অবশ্যই দিলেন, কিন্তু মনোজ ভার্মাকে খুন করার পর একবারও দেখলেন না তার হাতে কতগুলো কাগজের টুকরো ছিল। বিক্রম পকেট থেকে একটা প্লাস্টিকের ব্যাগ বার করে। সেখান থেকে বেশ কয়েকটা কাগজ মেলে ধরল টেবিলের উপর। এর প্রথম কয়েকটির মধ্যে হেমন্ত সাহুর সাথে আপনার বাবার সম্পর্কের কথা লেখা আছে। আপনার বাবা এই কয়লা খনিতে কাজ করত, এটা আমি হেমন্তবাবুর ডায়েরি দেখে বুঝতে পারি। আপনি আঞ্চলিক মেয়ে হয়ে ঝাড়খণ্ডের বাইরে পড়াশোনা না করে এত ভালো বাংলা কিভাবে বলেন, এটিও ছিল আমার দ্বিতীয় খটকা। হেমন্তবাবুর ডায়েরির এই ছেঁড়া পাতায় আমি এই সব খটকার উত্তর পেয়ে যাই। আর আপনি বেশ সুন্দর করে গুছিয়ে বলেছিলেন এই ডায়েরি আপনি রাজেন গুহর তাঁবু থেকে পেয়েছেন, কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। রাগে হুঙ্কার দিয়ে উঠল রাশি যাদব। আপনি কি বলতে চাইছেন? রাজেন গুহ দোষী নয়? হ্যাঁ, দোষী নয়। রাজেন গুহর কথা এখনো আসেনি, কথা হচ্ছে আপনার সাথে। আপনি হেমন্ত সাহুর ডায়েরি নিজের কাছে রেখে দিয়েছিলেন যবে থেকে হেমন্ত সাহু নিখোঁজ হয়েছিলেন। তারপর যখন আপনি ওটা আমার কাছে হস্তান্তর করেন, তখন আপনি ওই ডায়েরি থেকে নিজে এবং হেমন্ত সাহুর সমস্ত আলাপ পরিচয়ের পাতাগুলো ছিঁড়ে নিজের কাছে রেখে দেন। আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে হেমন্ত সাহুই আপনাকে বাংলা শিখিয়েছেন। রাশি যাদবের মুখে রাগ কিছুটা চলে গিয়ে বিষণ্ণতার ছাপ দেখা গেল। বিক্রম আবার বলল, কয়লাকে আপনি কায়দা করে কেটে একটি ধারালো অস্ত্র বানিয়ে তা দিয়ে খুন করতেন। যে যন্ত্র দিয়ে আপনি কয়লাকে ধারালো বানাতেন সেই যন্ত্র আমি আপনার তাঁবুতে দেখেছি। ক্ষমা করবেন, আমি বিনা অনুমতিতে আপনার তাঁবুতে একবার গিয়েছিলাম, কিন্তু সেটা কেসের জন্য অত্যন্ত জরুরি ছিল। আর আপনি যে মৃত ব্যক্তিদের কপালে ত্রিশূলের চিহ্ন এঁকে দিতেন, সেই ত্রিশূলের র স্কেচ যেই খাতায় করতেন, সেই খাতার কয়েক পৃষ্ঠা মনোজবাবু দেখে ফেলেছিলেন। এই টেবিলের কাগজগুলি হলো তার প্রমাণ। আসলে মনোজবাবু আপনার টার্গেট লিস্টে কোনোদিনই ছিলেন না, কিন্তু আপনার লক্ষ্য সফল হওয়ার আগেই কেউ যদি আপনার উদ্দেশ্য ভঙ্গ করে দেয়, সেটা আপনি কিভাবে হতে দিতেন, তাই তো? তাই মনোজ ভার্মাকে এই দুনিয়া থেকে সরানোর প্রয়োজন ছিল আপনার। কি ঠিক বলছি তো রাশি দেবী? রাশি যাদব স্থানুর মতো বসে রইল। তার মুখ থেকে কোনো কথা সরছে না। এবার इंस्पेक्टर नीतीश चोपड़ा बोलें, लेकिन ये खून खराबी क्यों? इसके पीछे रीजन क्या है? সেটা আমরা রাশি দেবীর কাছেই শুনবো। রাশি যাদবের দিকে মুখ ফিরিয়ে বিক্রম বলল, এবার আপনি নিজের মুখেই বলুন, বলুন পুরোটা। কিছুক্ষণ আগেও রাগে ফেটে পড়া রাশি যাদব হঠাৎ কেমন যেন একটু দমে গেল। তারপর ধীরে ধীরে বলা শুরু করলেন, আমার বাবা সদাশিব যাদব এই ঝরিয়া কয়লা খনিতেই কাজ করত। আমি বাবার সাথে এখানে আসতাম। হেমন্ত আঙ্কেলের সাথে আমার ভালো পরিচয় ছিল। উনি আমাকে শুধু বাংলা না, অনেক কিছু শিখিয়েছিলেন। তারপর একদিন সরকারের আদেশে উত্তরের কয়লা খনির বিভাগে এক্সপ্যানশনের দরকার হয়ে পড়ে। সেই এক্সপ্যানশন চালু করতে গেলে সেখানকার আমাদের আঞ্চলিক সব থেকে জাগ্রত ভোলানাথের মন্দির ভাঙতে হতো। আর তার ঠিক পাশে একটা বস্তি ছিল, সেই বস্তিও উচ্ছেদ করতে হতো। আমার বাবা একটা বিরোধিতা করেছিলেন। তিনি অনেক ছোটকাল থেকে শিব ভক্ত, তাছাড়াও তিনি পরদরদী ব্যক্তি। এভাবে অসহায় মানুষগুলোর বাসস্থান কেড়ে মন্দির ভেঙে কোনো শুভ কাজ হতে পারে না। কিন্তু বাবার এই কথা কেউ শোনেনি। টাকার লোভে ওই রাজেন গুহ সবাইকে উস্কান বাবার বিরুদ্ধে। হেমন্ত আঙ্কেল বাবার পক্ষে থাকলেও টাকার জোরে রাজেন গুহর দল ভারী হয়। এরপর হেমন্ত আঙ্কেলের মুখ বন্ধ করবার জন্য তাকে নিখোঁজ করে দেওয়া হয়। আর বাবাকে তারা সবাই মিলে পিটিয়ে সারা গায়ে গরম কয়লা দিয়ে পুড়িয়ে খুন করে।
ওই কুয়োতেই ফেলে দেয়। এসব আমার নিজের চোখে দেখা বিক্রম বাবু। শেষের কথাগুলো বলতে গিয়ে ডুকরে কেঁদে ওঠেন রাশি যাদব। ঘরে এমন এক অজানা অতীতের চাপে এক রাশ নিস্তব্ধতা। রাশি যাদব আবার বলে ওঠে, বেশ করেছি আমি ওদের খুন করেছি। সেই ছোটবেলায় যখন লুকিয়ে লুকিয়ে নিজের বাবার হত্যা দেখেছিলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম এই পপীদের শাস্তি আমি দেবই। আমার বাবার আত্মার শান্তিটাই আমার কাছে এই জীবনের সবকিছু। আমি যা করেছি তার জন্য আমার মনে একটুও দুঃখ নেই। বিক্রম অনেকক্ষণ ধরে চুপ করে সমস্ত কথা শুনল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, রাশি দেবী, আপনি মানবিকতার কর্তব্যের বিভাগে হয়তো একদম ঠিক, কিন্তু ন্যায়ের আর আইনের বিভাগে আপনি ভুল। হয়তো মানবিকতার খাতিরে আপনাকে মাফ করে দেওয়া যায়, কিন্তু প্রতিশোধের আগুন যে আপনার মনের মধ্যে এক নৃশংস পশুর হিংসা জন্ম দিয়েছে, সেটাকে মাফ করে দেওয়া যায় না। হেমন্ত সাহুর ডায়েরি পড়ে আমি জানতে পারি রাজেন গুহ কতটা খারাপ লোক ছিল। সে তার উচিত শাস্তি পেয়ে গেছে। আর আপনি যে খুনি এই কথা হয়তো এই কয়লা খনির অনেকেই জানত, তাই তারা কেউ মুখ খোলেনি, কারণ তারা প্রত্যেকেই টাকার উপরেও ধর্ম এবং মনুষ্যত্বকে বেছে নিয়েছিল। নিয়তি দেখুন রাশি দেবী, যে কুয়োর মধ্যে আপনার বাবাকে খুন করা হয়েছিল, সেই কুয়োতেই আজ রাজেন গুহর মৃত্যু হলো। আপনার অপরাধের শাস্তি মাপার দায়িত্ব আমার হাতে নিলাম না, আমি এই দায়িত্ব এই থানার অফিসারদের হাতে দিলাম। ধর্মবিশ্বাস আর ভালোবাসা মানুষকে সুখ দেয়, যদি এগুলোকে সঠিক পথে ব্যবহার করা যায়। আর টাকা ঠিক এর উল্টো। এরপর বিক্রম কমিশনারের দিকে মুখ ফিরিয়ে বললেন, এই কুয়োতে একটু খুঁজে দেখবেন স্যার। আমার ধারণা এই কুয়োতেই আপনি পেয়ে যাবেন হেমন্ত সাহুর লাশ। এতদূর বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে বিক্রম। থানার গেটের সামনে इंस्पेक्टर नीतीश चोपड़ा विक्रम के बोले, सर आपने हमारा बहुत हेल्प किया, आपका कुछ सेवा करने का मौका जरूर दीजिएगा। মৃদু হেসে বিক্রম বলল, আমাকে সেবা করা দরকার নেই, তার থেকে বরং ওই ভাঙা শিব মন্দিরটা নতুন করে গড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর উৎখাত হয়ে যাওয়া বস্তিতে যে সমস্ত মানুষরা ছিল তাদের খোঁজ করে একটা তালিকা বানিয়ে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিন। जी सर बिल्कुल। सर लास्ट और एक बात कहे। बोलो। आपके जैसा ऑफिसर हर डिपार्टमेंट में है, आप जैसा इंसान हर घर में है। जय हिंद सर, जय हिंद। जय हिंद। এতদূর বলে থামলেন লাইব্রেরিয়ান ভদ্রলোকটি। আবিরের চোখ ছলছল করছে। ভদ্রলোক সেটা লক্ষ্য করে বললেন, এই ইয়ং ম্যান, ইমোশনাল হয়ে গেলে নাকি? গল্পটাই তো এমন ছিল স্যার। ধর্ম আর টাকার জন্য মানুষ কি না করতে পারে। ওই যে তোমায় গতকাল বলেছিলাম, কেউ কেউ ধর্মকে সঠিক পথে ব্যবহার করে, আবার কেউ বেঠিক পথে। ক্ষমতার অপপ্রয়োগ করলেই অরাজকতার সৃষ্টি হবে। এটাই তো সেই পুরাকাল থেকে হয়ে আসছে। আবির সজল চোখে মাথা নাড়ল। ঠিকই বলেছেন স্যার, কিন্তু বিক্রম বাগচি কোথায়? এই গল্প শোনার পর তো ওনার প্রতি শ্রদ্ধা আরো 4 গুণ বেড়ে গেল। কোথায় উনি? ওনার সাথে পরিচয় করাবেন না? ভদ্রলোক মৃদু হেসে বললেন, নিশ্চয়ই করাবো ইয়ং ম্যান, দাঁড়াও। বলে ভদ্রলোক উঠে গিয়ে বৈঠকখানার দেরাজের মধ্যে থেকে বের করে আনলেন একটা ছবি। সেই ছবিটা আবিরের হাতে দিয়ে বললেন, নাও, আলাপ করে নাও। ছবিটা হাতে নিয়ে আবির স্তম্ভিত হয়ে গেল। এটাও ছবিতে কাকে দেখছে? এ তো এই লাইব্রেরিয়ান ভদ্রলোকটি। শুধু গোঁফ আর দাড়িগুলো আর মাথার চুলগুলো কাঁচা, বাকি সবই তো এক। এ তো একই ব্যক্তি। তাহলে কি? চোখের দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে তাকিয়ে রইল আবির লাইব্রেরিয়ান ভদ্রলোকটির দিকে। আর লাইব্রেরিয়ান ভদ্রলোকটি তার সেই চিরাচরিত মৃদু হাসি হেসে বলল, I am the ex-CBI officer, বিক্রম বাগচি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অংশু দেবের কলমে মহাদেবের মূর্তি রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।
আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। অসংখ্য ধন্যবাদ।